মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। আকাশ থেকে শোনা যাচ্ছে তীব্র বজ্র ঝঙ্কার। হঠাৎ একটা কুকুর কিছু একটা দেখে আতঙ্ক ঘেরা কণ্ঠে চেঁচিয়ে উঠল। ভয় পাচ্ছে? হ্যাঁ, ওই দেখুন দেখুন, সবাই আমাকে দেখেও ভয় পাচ্ছে। আমি কি চোর নাকি? হ্যাঁ, না না তো, আমি তো চোর নই, আমি তো গোয়েন্দা, এক দুধে গোয়েন্দা, জমদূত। মুহূর্তে তার বিভ্রান্ত বীতশ্রদ্ধ কণ্ঠে গর্জে উঠল তীব্র পৈশাচিক হাসির শব্দ। সেই হাসির অনুরণনে ঢেকে যাচ্ছে বিদ্যুতের ঝঙ্কার। আজ ক্রান্তি এসেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ রহস্যের অন্ধকার চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে এমন একটি গল্প যা আদতে গল্প হলেও সত্যি। লেখক সায়ক মিত্রের কলমে জীবন ফিরে পেয়েছে কোনো এক উপেক্ষিত অভিশাপ। চলুন আর সময় নষ্ট না করে আপনাদের নিয়ে চলে যাই গল্পের সূচনাতে। একটা গাছে অজস্র সহস্র হলুদ বাদামি পাতার আড়ালে কিছু একটা ঝুলতে দেখা যাচ্ছে। বিষয়টা সঠিকভাবে বুঝতে না পেরে খাস কলকাতার সড়ক পথে জমাট বেঁধেছে কৌতূহলী সমস্ত লোকের ভিড়। এবার প্রশ্ন হলো, গাছের মধ্যে ঘুড়ি, কাকের মৃতদেহ সহ অনেক কিছুই নিত্য নৈমিত্তিক জিনিস ঝুলতে দেখা যায়, তবে আজ এক্ষেত্রে এত লোকের ভিড় কেন? আসুন বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। ওই দেখো, দেখতে পাচ্ছ? তোমরা এই বট গাছে যে জিনিসটা ঝুলতে দেখছো সেটাকে বলে দ্বার পুত্তলিকা। টকটকে লাল রক্ত জবার মতন গায়ের রং, 4 হাতে তার বেদ, মুখখানা জানোয়ারে, কখনো বাঘ কখনো বা নেকড়ের মিল রেখে এদের মুখ বানানো হয়। পায়ের তলায় বিষাক্ত সাপ ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই জিনিসটিকে সকাল সকাল বটগাছের আগায় কে বাঁধল? আমিই বেঁধেছি। জানি তোমরা সবাই আধুনিক যুগের মানুষ, ঠাকুর দেবতা মানো না, ঈশ্বরে বিশ্বাস করো না, তবে আমার তো একটা দায় থাকে নাকি। এর থেকে বেশি কিছু আর আমি বলতে চাই না। মহাকাল মন্দির, পুরুত হিসেবে আমাকে মানলে এই পুতুল কেউ খুলবে না, এটা আমার কড়া নির্দেশ। এবার যাও, সবাই যে যার কাজে যাও, অযথা গাছতলায় ভিড় করো না। বিষয়টা ঠিক বুঝে উঠতে পারলেন না, তাই তো? আসুন বুঝিয়ে দিই। দ্বার পুত্তলিকা এক ধরনের রক্ষক হিসাবে কাজ করে। না, এর উল্লেখ পুঁথি ঘাটলে পাবেন কিনা জানি না। শোনা যায় মধ্য কলকাতার এই এলাকাতে আগে ঘন জঙ্গল ছিল, যা সাফ করে বৃদফ নামের একটি শবরের দল নিজেদের বাসস্থান তৈরি করে এবং চাষবাস শুরু করে। এর পরবর্তীতে সমাজে শিক্ষার আলো পৌঁছানোর পর সুষ্ঠু শাসনকে আগ্রহ করে শব্দের মধ্যে থেকে একজন শাসকের ভূমিকা গ্রহণ করেন। সেই বংশের লোকেরাই জমিদারি হস্তগত করে অঞ্চলের জমিদার হয়। তারপরে তৈরি করে মহাকালের এক সুবিশাল মন্দির। বিভিন্ন বৈদেশিক ও দেশীয় আক্রমণের পরে এই মহাকাল মন্দির আজ পাড়ায় বেপাড়ায় মানুষের ভরসার জায়গা। এই মন্দিরের তৎকালীন পূজারী কোনো এক অজ্ঞাত অপশক্তির হাত থেকে গোটা এলাকাকে বাঁচানোর জন্য মহাকালের নির্দেশে তৈরি করেন এই দ্বার পুত্তলিকা। এদের চারদিকে 4টি গাছের সঙ্গে বেঁধে পুজো করলে নাকি এরা সেই স্থানের সাথে সাথে স্থানীয়দেরও রক্ষা করে। বলছি পুরুত দাদু, তুমি ওই গাছে পুতুল বাঁধলে কেন গো? আর কখনই বা বাঁধলে? আমি তো সেই কোন সকালে উঠি, তুমি তার আগে উঠে ধ্যান করো। কখন গেলে বলো তো পুতুল বাঁধতে?
মহাকালের মন্দির একটু পরেই জনমানুষের ভিড়ে থেমে যাবে। এমন সময় মন্দিরের চাতালে বসে ফুলের মালা গাঁথতে গাঁথতে 12 বছরের রহিমের সঙ্গে রোজ গল্প করেন তৎকালীন পুরোহিত শিবচরণবাবু। একটু আগেই যিনি গাছতলায় সব্বার কৌতূহল দূর করে এলেন। বয়স 70-75-এর বেশি বই কম না। পাড়ার সর্বোচ্চ বয়সধারীদের দলে পড়েন বলে আলাদা সম্মান থাকলেও আধুনিকতার ছোঁয়ায় থামিয়ে গিয়েছে। চিন্তিত মুখ নিয়ে হাতের কাজ থামিয়ে তিনি প্রত্যুত্তর দিলেন, আমি এই কথা খুব একটা কাউকে বলিনি, শুধু তোকেই বলছি। শোন, আমার বাপ ঠাকুরদা এই পুতুল বানানো আমাকে শিখিয়েছিলেন। ওই পুতুল যে সে পুতুল নয়, ওটা দিব্য শক্তিধারী পুতুল। তা সে নয় বুঝলাম, কিন্তু হঠাৎ আজ তুমি পুতুলগুলোকে লাগাতে গেলে কেন? অত কিছু আমি তোকে বলতে পারবো না। যেটুকু বললুম সেটুকুই মাথায় রাখ। এরপর থেকে একটু সাবধানে থাকতে হবে রে, না হলে এই বড় বিপদ। সে জেগে গেছে, আর তাকে আটকানো সহজ হবে না। কে জেগে গেছে? এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে অত শত আর বুঝতে হবে না এখন। তুই এখন যা দেখি, গিয়ে নিজের কাজকর্মে মন দে, পড়াশোনায় মন দে, আর আমায় জ্বালাসনি। ধুর ধুর, এ খবরের কাগজ পড়তে বসলেই যত সব কেচ্চে কেলেঙ্কারি ঘটনা। এ ওর বরের সাথে পালিয়েছে, ওর বোর সঙ্গে পালিয়েছে, আর না হলে খুন ধর্ষণ। আর এই সমাজটা কি আর সমাজ হয়ে থাকলো? বাপরে বাপ, চিড়িয়াখানা, আজ তো একটা চিড়িয়াখানা হয়ে গেছে একেবারে। রাগে গজগজ করতে করতে প্রতিদিনের মতো খবরের কাগজটা ডাইনিং টেবিল থেকে টেনে নিয়ে শটান ছুঁড়ে ফেলে দিলেন রুদ্রবরণবাবু। আবহাওয়া গরম হবে বুঝতে পেরে আগে থেকেই সবাই নিজের নিজের কাজে মনোনিবেশ করেছে। এমন সময় দুখানা পুরুষালী বলিষ্ঠ হাত রেখে অগ্নি শর্মা রুদ্রবাবুর চোখের সামনে মেলে ধরল একখানা পেপারের কাটিং। এটা কি? তা খবরের কাগজটা পড়লেই বুঝতে পারবে। হ্যাঁ, এই বাবা তুমি বলেছিলে না ওই যে আজকাল কেচ্ছা ছাড়া নাকি খবরের কাগজে আর কিছুই ছাপায় না? এই ঘটনাটা দেখো। ছেলের হাতে করে আনা কাগজটা খানিকক্ষণ পড়তে পড়তে চোখ বড় হয়ে গেল রুদ্রবরণবাবুর। ঘটনাটা বেশ চাঞ্চল্যকর, কিন্তু এই খাস কলকাতার বুকে একের পর এক অল্প বয়সী ছেলেমেয়েরা প্রথমে নিখোঁজ হচ্ছে, তারপর কিছু ঘন্টা পরে আবার তাদের খুন করার ক্যামেরাবন্দি ভিডিও পাওয়া গেলেও মরদেহটা উদ্ধার করা যায়নি। আমার বেশ ভাবাচ্ছে বুঝলে। প্রথমত ধরো, এই কোনো খুনি কিন্তু এতটা বোকা হবে না যে সিসিটিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে খুন করবে, ঠিক আছে? তারপর দ্বিতীয়ত, প্রত্যেকটা খুনের ভিডিওতেই ওই খুনটা পরিবারের লোকেরাই করছে। এমনকি খুনটা হওয়ার সময় অভিযুক্তদের স্পটের আশেপাশেই দেখা গেছে। তাহলে তো হয়েই গেল, খুনিদের ধরে ফাঁসি দিয়ে দেওয়া হোক, ভিডিওর সত্যতা যাচাই করা হোক। আরে মর্ফট না হলে তো আর এর থেকে বড় প্রমাণ কিছু হতে পারে না। আরে বিষয়টা এতটা সহজ নয়। কোনো খুনি এতটা কাঁচা কাজ করতেই পারে না। বিষয়টা খুবই সহজ সরলভাবে দেখানো হলেও আদতে ও কিন্তু সেটা নয়। বেশ খতিয়ে দেখতে হবে বিষয়টা। বাবা, তুই তো দেখছি একদম পাক্কা গোয়েন্দার মতো কথা বলছিস। হ্যাঁ, তা কে জানে, কোনোদিন হয়তো শুনবো আমার একমাত্র সুপুত্র একজন আস্ত গোয়েন্দা। আরে না না দা, কি এসব কি কথা বলছো বলো তো? হ্যাঁ, আমি নাকি গোয়েন্দা? তোমার থেকে এর আগেও যে অনেক আশ্চর্য রকম জিনিস পেয়েছি বাবা। হ্যাঁ, মা বাবার থেকে লুকিয়ে লুকিয়ে কাজ করা, এই যে তোমার ডিএনএ তো রয়েছে, তা তো আমার কাছে অজানা নয়। এ বাবা, সব কিছুর মধ্যে না অযথা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলবে না। হ্যাঁ, এই আমি বলে দিলাম। তা এখন বুঝি তোমার কাছে আমাকে শিখতে হবে কোন কথা কোন সময় কিভাবে বলবো? এত বড় বড় কথা তোমার আসে কোথা দিয়ে বলো তো? এই তোমার জন্য আমি পাড়াতে মুখ অবধি দেখাতে পারি না। হ্যাঁ, পাড়া শুদ্ধ লোকে আমাকে ছিচিকার করে। আর ওই যে তোমার মা, উনি তো রান্নাঘরে সিদিয়ে থাকেন সারাটা দিন, শাসন তো করতেই পারেন না, বরঞ্চ আবার বাহবা দেয়। এই শোনো, এরপর থেকে না যা কিছু বলার ওনাকেই বলবে, এই সমস্ত বড় বড় কথা। এই জামাই ষষ্ঠীর গোষ্ঠী পিণ্ডি চটকানোর আগেই না তোমাদের দুজনকে আমি ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, বলে দিলাম, মনে রেখো কথাটা। বাবার কাছে এই দীর্ঘকালীন ভৎসনার পর
নিজের প্রতি নিজের বড্ড রাগ হতে শুরু করলো রমনের। রমন প্রতিম ওরফে র্যামি, যেমন তার পরিবারের প্রায় সবার চক্ষুশূল, তেমনি আর একটা তার পরিচয় রয়েছে। এই মেধাবী ছাত্র র্যামি বর্তমানে রাজ্যের অপরাধ দমন শাখার একজন দুঁদে ইনভেস্টিগেটিং অফিসার। তবে আপাতত এই খবর কেউ জানে না। এমন সময় ফোন বেজে উঠলে খানিক সন্তর্পণেই বাড়ি থেকে বেরিয়ে যায় সে। তবে কারণটা ঠিক পরিষ্কার নয়। আর ফোনটা আসতে এতটা দেরি করলে কেন? হ্যাঁ, যাই হোক, শোনো, কাজের কথা আসা যাক। কাল রাতে সবগুলো মানুষের ট্র্যাক রেকর্ড ঘেঁটে দেখা হয়ে গেছে। এবার ইনভেস্টিগেশনটা করা দরকার। আমি আসছি, বুঝলে? সব কিছু তৈরি রাখবে। কথাটা শেষ হতে না হতেই র্যামির ফোনের ওপার দিয়ে এক অজ্ঞাত নারী কণ্ঠ বলে উঠল, সবকিছু তৈরি আছে, সাসপেক্টদের তলব করা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি। উলুধ্বনি, ঘণ্টা ধ্বনির আবহ সংযোজন, অনবরত লোকের ভিড়, কথাবার্তা, একটা কল্লোল মুখর পরিবেশ। ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে মৃদু মন্ত্রোচ্চারণ। এবার যে যে মহাকালের পুজো দিতে চাও সবাই একে একে সামনে এগিয়ে এসো। হাতে গঙ্গা জল নিয়ে সেটা ভালো করে চোখে মুখে ছেটাবে। তারপর বেলপাতা আর কুঁচো ফুল মুঠোতে নিয়ে মন্ত্র জপ করবে। ঈশ্বরকে মন্ত্রপাঠের শেষে মনের ইচ্ছাটা বলবে, উনি পূরণ করবেন। মৃত্যুঞ্জয় মহাদেব শরহামি শরণাগতম। এ কি অবস্থা? হ্যাঁ, আজ পর্যন্ত যা এই মন্দিরের ত্রিসীমানায় ঘটেনি, আজ কি করে ঘটলো? কে এই অনাচারী পাপিষ্ট? মন্ত্রপাঠ মাঝপথে থামিয়ে দিয়ে পুরোহিত শিবচরণবাবু কাঁপা কাঁপা হাতের তর্জনী তাক করলেন মন্দিরের চাতালের মাঝখানে। এখন সবাই গর্ভগৃহে থাকায় চাতালটা স্বভাবতই ফাঁকা। আর সেই দিকে তাকাতেই সবার চোখ ছানা বড়া হয়ে গেল। চাতালের মাঝখানে কে জানি একখানা মাছের কাঁটা ফেলে রেখে গেছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই জিনিসপত্র। গোটা চাতালময় যেন আলপনা দিয়ে রেখেছে মাছের কাঁটা, কানকো আর রক্তের ছিটে। আজ আমি এর একটা বিহিত করে ছাড়ব। 300 বছরের পুরনো মন্দির আমাদের, আজ পর্যন্ত এইরকম অনাসৃষ্টি কাণ্ড কোনোদিন দেখিনি। এই যে ঘোর পাপ। সবাই জানে মহাকাল মন্দিরে মহাকালকে তার সৌম্য রূপে পুজো করা হয়, রুদ্র রূপে নয়। সরল ভক্তদের দেওয়া বেলপাতা, দুধ, ঘি, চিনি, মধুতেই তিনি তৃপ্ত হন। তাকে না দিতে হয় মাদক, না দিতে হয় আমিষ। কে এমন অনাচার করেছে? আজ তাকে আমি যে এই কাজ করেছে সরাসরি সামনে এসে দাঁড়াও। গর্ভগৃহে উপস্থিত সকল মানুষ ভয়ে এক কোণে সিঁটিয়ে গেল। আসলে ভয়টা পাপের যতটা, তার থেকেও বেশি শিবচরণ বাবুর রাগের। আজ অবধি এমন শান্ত অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে রেগে যেতে কেউ দেখেনি। সে তার কি রূপ, যেন সাক্ষাৎ মহাকাল। মাথার চুলগুলো উস্কো খুস্কো, রাগে দাঁতে দাঁত লেগে মুখ অর্ধেক হাঁ হয়ে মাড়ি দেখা যাচ্ছে। সারা দেহ রেলের ইঞ্জিনের মতো বারে বারে উঠছে আর নামছে। চোখ দুটো রক্ত জবার মতো লাল হয়ে ঠিক যেন ঠিকরে বেরিয়ে আসছে। ব্যাপার সুবিধের নয় বুঝে সহকারী পুরোহিত সবাইকে মন্দির থেকে চলে যেতে বলায় তারা চলে গেল। তৎক্ষণাৎ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে শিবচরণ বাবু চাতালের মাঝে গিয়ে দাঁড়ালেন। এই 70-75 বয়সেও যেন তার রক্ত টকবক করে ফুটছে। স্বয়ং মহাকাল যেন এনার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করছেন। চারিদিকে কেউ নেই, কিচ্ছু নেই। মানুষটার উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছেন চাতালের এদিক থেকে ওদিক। ক্ষুধার্ত বাঘের মতো তিনি খুঁজে চলেছেন নিজের শিকারকে। কিন্তু কে করলো এই কাজ? কেন জানি না গর্ভগৃহে দাঁড়িয়ে থাকা সহকারী পুরোহিত গর্ভগৃহের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন। আচ্ছা, কারণটা কি হতে পারে বলুন তো?
সো ইউ আর মিস্টার সুতীর্থ প্রসাদ সেন, রাইট? হ্যাঁ, আমি সুতীর্থ প্রসাদ সেন, নীলিমার দাদা। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আপনার সঙ্গে নীলিমার মুখের বেশ মিল রয়েছে তো। তা মেয়েটাকে খুন করলেন কেন? কি বলছেন এটা? আমি কেন? ও আমার বোন হতো, আমার নিজের মায়ের পেটের বোন। একজন দাদা হয়ে কি করে আমি নিজের বোনকে খুন করতে পারি বলতে পারেন? সেটাই তো আপনি বলবেন। খুনটা কি করে করলেন, আর দেহটাই বা কোথায় লুকোলেন? হ্যাঁ, দেখুন, আমি সত্যি বলছি, আমি আঁকার ক্লাস থেকে বাড়ি ফিরছিলাম, আর এসে শুনি আমার বোনটা আর নেই। মজা করছেন? হ্যাঁ, আপনি জানেন আমাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে বিভ্রান্ত করার জন্য আপনার ঠিক কি কি শাস্তি হতে পারে? হ্যাঁ, আপনি যখন আঁকার ক্লাসে যান তখন আপনার সাথে আপনার বোন বেরোয় পড়ার জন্য। আপনি তাকে টিউশনে ড্রপ করে দিয়ে সাইকেল করে আপনার আঁকার ক্লাসে যান। তার প্রায় 2 ঘন্টা পর খাদান লেন দিয়ে আপনাদের দুজনকে হাত ধরে বাড়ির দিকে যেতে দেখা যায়, এবং সেই সময়ই আপনি আপনার বোনের গলা টিপে খুন করেন। তারপর তাকে কোলে করে নিয়ে নিজের বাড়ির দিকেই যেতে থাকেন। আপনার বাড়ি থেকে খাদান শেষের দূরত্ব ওই ধরুন 40 মিনিট, আর আপনি বাড়ি পৌঁছান 88 মিনিটের পর। দেহ লোপাট করার জন্য বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল না? হ্যাঁ, তবে কথাটা হলো আপনার বাড়ি পৌঁছানোর আগে আপনার বোনের খুন হওয়ার খবরটা বাড়িতে কে দিল? হ্যাঁ, আর দেহ তো লোপাট করে দিয়েছিলেন। তাহলে বিষয়টা কি বলুন তো? আপনি এগুলো কি মন গড়া কথা বলছেন? আমার বাড়ি পৌঁছতে দেরি হয় তার কারণ আমার সাইকেলের চাকার হাওয়া ফুরিয়ে গেছিল, আর আমি খাদান লেন থেকে বাড়ি গেলেও সেখানে আমার সঙ্গে নীলিমা কখনোই ছিল না। আর আমি যদি নিজে খুন করি তাহলে নিজে গিয়ে কেন বাড়িতে বলতে যাব? হ্যাঁ, সেই প্রশ্নটাই তো আমার আপনার কাছে, সুতীর্থ বাবু। হ্যাঁ, তবে এটা প্রমাণিত যে খুনের ভিডিওটা কিন্তু মর্ফড নয়। ঠিক আছে, আপনি এখন বাড়ি যান, তবে তদন্ত চলাকালীন ভুলেও আউট অফ স্টেশন হওয়ার কথা ভাববেন না। এতক্ষণে টানা জেরার পর প্রশ্নকর্তা এবং উত্তরদাতা দুজনের মাথার জটগুলো আরও যেন জড়িয়ে গেল। অভিযুক্তকে দেখে ভদ্রঘরের ছেলে বলে মনে হয়। খুনটুন কি উনি করতে পারেন? আপনারা একটু ভেবে বলুন তো দেখি। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর, এবং দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল। শ্রান্ত পাখিরা নিজেদের বাসার দিকে ফিরছে, তবে মানুষের বাড়ি ফেরার নাম নেই। আজকে মহাকাল মন্দিরের চারপাশে মানুষের জটলার অন্ত নেই। আজ এই প্রথম মহাকাল মন্দিরে সন্ধ্যারতি হচ্ছে না। ব্যাপারটা খতিয়ে দেখার জন্য আস্তিক নাস্তিক নির্বিশেষে মন্দির চত্বরের পারিপার্শ্বিক স্থানে জমাট বেঁধেছে। চিরাচরিত নিয়মে পাড়ায় প্রসিদ্ধ ভেলুরামের চায়ের দোকানে আজ জনসমাগম একটু বেশি হয়েছে। সবাই বসার জায়গা পাচ্ছে না, কেউ বসতে দিলেও বসতে চাইছে না, একে অন্যের কাঁধে হাত কোনোই ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে। কেউ আবার চেপে চুপে অ্যাডজাস্ট করে কাঁধে গা ঘেঁষে বসে রয়েছে। এই পুরুষ মহলে নারীদের উপস্থিত লক্ষণীয়। আমি না ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, ওই আজকে এই পুরোহিত মশাই গাছে কি সব একটা পুতুল বেঁধে দিল, আর আজকে এই মন্দিরে এমন একটা ঘটনা ঘটলো, বিষয়টা না আমার ঠিক মাথায় ঢুকছে না। আরে বাবা, সে তো আমার মাথাতেও কিছু ঢুকলো না। হ্যাঁ, আরে এদিকে দেখো, ওই যে পুরোহিত কাকা, সে যে কখন দরজা দিলেন এত খোলার নামই করছেন না। আমি তো রহিমকে জিজ্ঞাসা করেছিলাম, ছেলেটা নিজেও বেশ কনফিউজড হয়েছিল। আমার দিকে কিছুক্ষণ ফ্যালফেল করে তাকিয়ে জানালো ওকেও পুরোহিত কিছু না বলে খেদিয়ে দিয়েছে। না, আমার ঠাকুর দাদার কাছে আমি একটা ঘটনা শুনেছিলাম। উনি আবার এই শিবচরণ বাবুর বন্ধু ছিলেন। এই মন্দিরের ভিতরেই নাকি একটা বড় রহস্য আছে। হ্যাঁ, যেটা এই পুরোহিত বংশ ছাড়া নাকি আবার কেউ জানে না। কিন্তু এই পুরোহিত আবার বলেছিলেন কেউ নাকি ভবিষ্যৎবাণী করে গেছেন যে মন্দির প্রতিষ্ঠা হওয়ার 300 বছর পর কোনো একটা অশুভ শক্তির আগমন ঘটবে এই তল্লাটে। আর তখন নাকি এই সবাইকে রক্ষা করতে শিকলে বাঁধা মহাকাল আবার তার রুদ্র মূর্তি ধরে কাল ভৈরব অবতারে এসে আমাদের সবাইকে নাকি রক্ষা করবেন। তবে গল্পটা কিন্তু খুব সুন্দর। যাকে যাকে যাকে, চলো চলো চলো, এই চাখানাকে শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে।
তারপর ছেলেকে পড়তে বসাতে হবে তো। হ্যাঁ হ্যাঁ রে ভাই, চলো চলো চলো। আরে আমাকেও তো আবার দোকান যেতে হবে, আমার ভাইটা অনেকক্ষণ ধরে বসে আছে, চলো। সত্যি বলতে সন্ধেটা বরাবরই খুব তাড়াতাড়ি চলে যায়। আজও এর অন্যথা হলো না। এখন রাত আসবো আসবো করছে। চায়ের দোকানের সামনে পাড়ার বেপাড়ার লোকজন অনবরত এসেই চলেছে। এর মধ্যে আবার বৃষ্টিও নেমেছে ঝমঝম করে, মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে। আর এর মধ্যেই মহাকাল মন্দিরের সামনে দাঁড়িয়ে এক কালো হুডি পরা মহিলা বেশ কিছুক্ষণ স্থবির হয়ে দাঁড়িয়ে থেকে কানে মোবাইল তুলে গম্ভীর স্বরে ওপারের কারুর উদ্দেশ্যে বলল, যেভাবে সব ভাবা হয়েছে সেভাবেই সব হচ্ছে, আপনি কাজ চালিয়ে যান। না না না, আমি চোর নই, চোর নই, আমি চোর নই। আমি আমি যমদূত, যমদূত, যে সব পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে সব পারে, সব করতে পারে। আর আর এই কুকুর, এই এদিকে আয়, এদিকে আয়। তুই আমায় দেখে চেঁচাচ্ছিস কেন বলতো? হ্যাঁ, আমি কি চোর নাকি? হ্যাঁ, আমি তো এসেছি চোর ধরতে। আমি অপরাধী নই, নই নই, আমি অপরাধী নই। আমি তো এসেছি তাকে খুঁজতে, তাকে খুঁজতে। তাকে খুঁজে পেলেই আমি নির্দোষ সাব্যস্ত হয়ে যাব। এ এক অনন্য রাত। আজ যেন চাঁদ তার সমস্ত আলো ঢেলে দিয়েছে আমহার্ট স্ট্রিটের ছোট্ট একটা পানশালার ওপরে। কাঁচের জানলা দিয়ে উপচে পড়ছে মখমলি চাঁদের আলো। এর মধ্যে একে অপরের মুখোমুখি বসে রয়েছে দুজন মানুষ। দুজনের চোখেই একে অপরের জন্য রয়েছে অনেক অনেক স্বপ্ন। এবার মোহভঙ্গ হলে এদের মধ্যে যে মেয়েটি মুক্ত হয়ে বিপরীতের পুরুষের দিকে তাকিয়েছিল, সে বলল, তা হোয়াটস দ্য পারপাস? আমরা কেন এখানে এসেছি? জায়গাটা একদম ভালো না, ছোট, কেমন জানি খুব চিমার্কা, ভীষণ আনসফিস্টিকেটেড। প্রত্যুত্তর এলো খুব তাড়াতাড়ি। মেয়েটির হাতের উপরে হাত রেখে চোখে চোখ রেখে পুরুষ বলল, জায়গা ছোট হতেই পারে, তবে আনসফিস্টিকেটেড নয়। যেখানে তোমার মতন একজন ক্লাসি লেডি থাকে, সেখানে কোনোদিনও লোয়ার স্ট্যাটাস ক্যারি করতে পারে না। অ্যান্ড ইউ নো হোয়াট, আমার এতক্ষণ এই আলো, হুইস্কির গ্লাস, এই সমস্ত গান, এসব কিছুই খেয়াল পড়েনি। আমার চোখ শুধু তোমার সৌন্দর্যের দিকে আটকে গিয়েছে। তোমার মিষ্ট কণ্ঠস্বরের নেশার কাছে এই অ্যালকোহল কিছুই নয়। থাক, তোমার কথার ফাঁদে আমি পড়ছি না। ডোন্ট অ্যাক্ট সো স্মার্ট ইন ফ্রন্ট অফ মি। আর তোমাকে জানিয়ে রাখা দরকার, আমি ভালোবাসা মাপি ক্যারেট। ডোন্ট ওয়ারি, লুক, হোয়াটস দিস? কথাটি শেষ করেই পকেট থেকে একখানা হীরের আংটি বের করে সেটা মেয়েটির হাতে সযত্নে পরিয়ে দিয়ে বলল, নট ব্যাড, তবে আমার কিন্তু হিরে চাই না। আমার সঙ্গে সঙ্গে মেয়েটির গোলাপ রাঙা ঠোঁটে নিজের উত্তপ্ত আঙুল ঠেকিয়ে সাপের মতো ফিস ফিস কণ্ঠে বলল, এসব কথা এখন নয় সুইটহার্ট। আমি যখন প্রমিস করেছি, তখন তোমায় তোমার পছন্দের জিনিস আমি নিশ্চয়ই দেব। নাও চলো একটু হুইস্কি ট্রাই করি। তোমার জন্য স্পেশাল এডিশন অর্ডার করিয়ে আনিয়েছি।
নট ব্যাড, আই লাইক ইট। চারিদিকে রাতের নিস্তব্ধতা, তাতে আবার পূর্ণিমার স্নিগ্ধতা, সব মিলিয়ে মিশিয়ে আজকের এই রাত বেজায় আবেদনময়ী। স্ট্রিট লাইটের জ্বলতি নিভৃতি আলোতে রাস্তাঘাট গমগম করছে, মাঝে মাঝে বিদ্যুৎ স্ফুলিঙ্গ গর্জে গর্জে উঠছে। মাথা ভর্তি এক রাশ গুমুট চিন্তাভাবনা নিয়ে মহাকাল মন্দিরের সামনে দিয়ে বাড়ি ফিরছিল র্যামি। ইতিমধ্যে তার সাথে দেখা হয়ে গেল একজন মধ্যবয়স্ক ব্যক্তির সঙ্গে। দেখে তাকে ভদ্রবাড়ি ছেলে বলে মনে হয় না। গায়ের জামা ধুলো মাখা, চুল উস্কো খুস্কো, আলু থালু, মুখে হালকা কাঁচা পাকা দাড়ি। আশ্চর্যের বিষয়ে তার চোখ দুখানা ঘোলাটে হলেও তীব্র দাবিদার। দাড়ি গোফের আবরণে মুখের গড়ন বুঝতে না পারলেও কেন জানি না কোন এক অজানা মায়া বলে র্যামির চোখ দুটো আগন্তুকের দিকে আটকে গেল। তার মনে হলো ব্যক্তিটি যেভাবে যার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, হয়তো কিছু বলার থাকলেও থাকতে পারে। তো তুমি রমন প্রতিম না? হ্যাঁ, আমি রমন প্রতিম। আপনি কে বলুন তো? না, আপনাকে এই চত্বরে এর আগে দেখিনি। কথাটা শোনা মাত্র আগন্তুকের চোখ দুটো যেন হিংস্র পশুর মতো জলজল করে উঠল। কাঁপা কাঁপা স্বরে সে বলল, তুমি তুমি আমাকে চিনবে কি করে? আমি তো এখানে থাকি না। তবে তবে তোমায় আমি চিনি। তোমায় কে না চেনে? তুমি তো একজন অপরাধী। ব্যক্তিটির মুখে অপরাধী শব্দটা শুনে কেন সর্বাঙ্গ রাগে জ্বলতে শুরু করলো র্যামের। লোকটা খানিক কাছে এগিয়ে এসে গায়ে গা ঘেঁষিয়ে হুমকির সুরে বলল, আপনি আমায় অপরাধী বলছেন কোন সাহসে শুনি? জানেন আমি কে? কথাটা শুনে এক গগনভেদী অট্টহাসি হেসে বলল, তোমায় আবার চিনব না? আমার থেকে ভালো আর তোমায় কে চিনবে? তুমি তো সেই যার খোঁজ আমি এতদিন ধরে করছি। কে আমি? আমি জানি তুমি গোয়েন্দা, একজন মেধাবী ছাত্র। আরো অনেক পরিচয় তোমার থাকলেও তোমার প্রধান পরিচয় হলো তুমি একজন অপরাধী। তুমি যমদূত। পারবে না, বাঁচতে পারবে না, কোনো দিন বাঁচতে পারবে না। যমদূত? আমি অপরাধী? চোখ নিচু করে কিছুক্ষণ নিজের মনে বিড়বিড় করার পর লোকটিকে করার মতো কিছু প্রশ্ন জেগে উঠল র্যামের মনের মধ্যে। তবে চোখ তুলেই সে দেখল যে লোকটি 2 সেকেন্ড আগেও তার সামনে দাঁড়িয়ে থেকে পৈশাচিক হাসি হাসছিল, আর এখন সে একেবারে উধাও। কোথায় গেল সে? তবে সেই দিকে মন না দিয়ে শুধুমাত্র দুটো শব্দই তার মাথায় ঘুরতে লাগলো, অপরাধী আর যমদূত। কে এই যমদূত? কেই বা সেই আগন্তুক? আর কেনই বা সে অপরাধী? রমন প্রীতমের সাথেই বা তার কি সম্পর্ক? কি জানতে ইচ্ছে করছে না? আমারও জানতে ইচ্ছে করছে। চলুন একবার একটু জেনে নেওয়া যাক সকালবেলায় খবরের কাগজে ভেসে আসা কলকাতার বুকে ঘটে চলা একের পর এক নিখোঁজের ঘটনা সম্বন্ধে। বিগত 3 মাস ধরে তিলোত্তমার বুক চিরে একের পর এক মানুষ খুন হচ্ছে এবং তারপরে তাদের মরদেহ নিখোঁজ হয়ে যাচ্ছে। বিষয়টা শুনতে যতটা সহজ, আদতেও ততটা সহজ নয়। তাজ্জব করার মতো বিষয় হলো প্রত্যেকটা খুন এমন জায়গায় হচ্ছে যেখানে সিসিটিভি রয়েছে, তারপর কখনো কাঁধে করে, কখনো দেহ 10 টুকরো করে ট্রলি ব্যাগের মধ্যে ভরে খুনি দেহ লোপাট করছে, এবং প্রত্যেকটা খুন করেছে নিহতের কাছের মানুষেরা। অনেকে সরাসরি ক্যামেরায় ধরা পড়া খুনিকেই আসল খুনি হিসাবে ধারণা করেছেন। অবশ্য ধারণা করাটাও অস্বাভাবিক নয়। এইবার এটাই দেখবার মতো বিষয় যে র্যামি কি করে সমস্ত জট ছাড়িয়ে এই রহস্যের কিনারা করে।
আজ না, একটু একটু বেশি নেশা করে ফেলেছি, আর বোধহয় বাড়ি যেতে পারবো না। আজ এখানেই থেকে যেতে হবে। আর তুমি আমার সাথে থাকবে তো? সন্ধে বেশ তাড়াতাড়ি চলে এলেও আজকের রাত যেন আর কাটতেই চায় না। ভরা পূর্ণিমার এই রাতে গোটা পৃথিবী যেন আবেদনময়ী হয়ে অপেক্ষা করছে কোনো অশনির। এরই মধ্যে আমহা স্ট্রিটের ছোট্ট পানশালায় বয়ে চলেছে আনন্দের স্রোত, উল্লাসের স্রোত। এর মধ্যেই এক নারী আর পুরুষ, যাদের কথোপকথন আগেই শুনিয়েছিলাম, তারা তাদের উপর ভাগের এক মুহূর্তও ছাড়তে চাইছে না। মেয়েটির প্রত্যুত্তরে পুরুষ জবাব দিল, শুধু আজকের রাত নয় ডার্লিং, তোমার জীবনের শেষ রাত পর্যন্ত তুমি আমায় তোমার পাশেই পাবে। ডোন্ট ওয়ারি, চলো আমি তোমায় আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আজ সারাটা রাত শুধুমাত্র তুমি আমার আর নৈশভোজ সেরে র্যামি নিজের ঘরে বসে এখনো সেই লোকটার কথাই চিন্তা করছে। শব্দ দুটো মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারছে না সে। আগন্তুকের বলা সমস্ত কথাগুলো শোনাতে হবে, যেন মনে হয় সেগুলো স্মৃতিতে ভাবা হচ্ছে। কেন 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 আমি মন থেকে শব্দ দুটো মুছে ফেলতে পারছি না? কেন? ওই লোকটাকে তো আমি চিনি পর্যন্ত না। কোথাকার কোন উটকো লোক, কী সব বলছে? কিন্তু কিন্তু ও আমাকে ঝুমদুত বলল কেন? আমি জানি না কেন এই শব্দটা আমার নিজের ভীষণ আপন বলে মনে হচ্ছে। লোকটা যা বলেছে সব ঠিক। সত্যি আমি একজন অপরাধী, কিন্তু কেন? কেন আমি একজন অপরাধী? আমি কি বা অপরাধ করেছি? হ্যালো র্যামি, তুমি যে চিহ্নটার কথা বলেছিলে, সেই চিহ্নের হুডি পরা একজন লোককে একটা মেয়ের সাথে বারে দেখেছি। এই একটু আগে ওরা দুজনে বেরোলো। ছেলেটার গতিবিধি রহস্যজনক। মেয়েটা অত্যন্ত পরিমাণে নেশা করেছিল। মনে হচ্ছে ওর সাথে কিছু একটা হতে চলেছে। আরেকটা পূর্ণিমা, প্রত্যেকটা খুন পূর্ণিমাতেই হয়েছে। প্রত্যেকটা ফুটেজে খুনির শরীরে কোনো না কোনো অংশে ওই চিহ্নটা দেখা গেছে। তবে জানো তো, আমার মনে হয় যে এই চিহ্ন আমি আগেও না কোথাও একটা দেখেছি। যাকে তুমি ওদেরকে ফলো করো, আমি আসছি। সকালে ফোনের ওপার থেকে যেই নারী কণ্ঠ প্রত্যুত্তর দিয়েছিল র্যামিকে, সম্ভবত কর্মসূত্রেই আলাপ তার সাথে। হঠাৎ ফোনটা পেয়ে যেন মোহ ভেঙে গেল তার। অজানা ঘোর কেটে বাস্তবের মাটিতে ফিরে এলো র্যামি। হ্যাঁ, শিকার আমাদের হাতে এসে নিজেই ধরা দেবে। আপনি কিছু চিন্তা করবেন না, আমি আছি। বাকি বিষয়ে সমস্তটা নিজেই দেখে নেব। আমার কথা কেউ জানতে পারবে না। শেষ ছোড়াটা আমি মারব। বৃষ্টি থামার নাম নিচ্ছে না। চারিদিকে জল থই থই অবস্থা। এরই মধ্যে দিয়ে দুর্দার গতিতে মোটর গাড়ি চালাচ্ছে র্যামি। দূর থেকে দেখলে মনে হবে জলের মধ্যে দিয়ে মাছ সাঁতার কাটছে যেন। দুই দিকে চাকার কামালে জল কাটতে কাটতে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে সে। গন্তব্য আমহা স্ট্রিটের পানশালা। রাস্তাঘাট বেজায় শুনশান আজকে, কিছুটা বৃষ্টির জন্য আর বাকিটা ক্রিকেট ম্যাচের জন্য। নিঃসন্দেহে আজকে ভারতের জন্য এক অতীব গুরুত্বপূর্ণ দিন। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ র্যামির রহস্যের কিনারা করা। এ যে জীবন মরণের লড়াই। র্যামি কি সত্যিই পারবে সমস্ত জট ছাড়াতে? উত্তরটা
এখনো পাওয়া যায়নি। সজোরে বাইক থামানোর কর্কশ শব্দ। আরে আরে, ফাঁকা রাস্তায় গাড়ির সামনে এ কার আগমন? ভালো করে খতিয়ে দেখতে ছেলেটি চমকে গেল। এ তো সেই আগন্তুক লোকটি যে তাকে যমদূত বলে দাবি করেছিল। তৎক্ষণাৎ তাকে সাহায্যের জন্য র্যামি নিজের ডান হাতটা বাড়িয়ে দেয়, কিন্তু সাহায্যের হাত প্রত্যাখ্যান করে লোকটা নিজে থেকেই উঠে দাঁড়ালো। এবার আগের চেয়ে আরো বেশি ভয় ধরানো তীব্র কণ্ঠে একের পর এক শব্দবাণ সে ছুঁড়ে দিতে লাগলো বিপরীতের মানুষটির দিকে। আমি তোমায় সাবধান করেছিলাম, বারবার বারবার তোমাকে বিপদ থেকে সাবধান করেছিলাম। এখনো তোমায় বলছি, শেষবারের মতন বলছি, এখানেই থেমে যাও, বাড়ি ফিরে যাও। প্রয়োজন পড়লে অনেক অনেক দূরে চলে যাও, যেখানে কেউ তোমায় খুঁজে পাবে না। আচ্ছা, আপনি কে বলুন তো? আর আমায় চিনলেনই বা কি করে? হ্যাঁ, আমার যাওয়াটা খুবই জরুরি। অপরাধীকে আমায় ধরতেই হবে। কাকে ধরবে তুমি? তুমি তো নিজেই অপরাধের পথে হাঁটছো। তুমি নিজেই অপরাধী হওয়ার জন্য এক পা করে সড়কের দিকে বাড়িয়ে দিচ্ছ। ভুল করছো, ভুল, মস্ত বড় ভুল করছো তুমি, যার খেসারত তোমায় সারাটা জীবন ভর দিতে হবে। অশ্বত্থামার মতন মৃত্যুর খোঁজে শেষে তোমায় যমের পূজা করতে হবে। যমেও তোমার অভিশপ্ত দেহকে ছুঁতে ভয় পাবে। শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে, তোমাকে ছিঁড়ে খাবে। আমার রাস্তা ছাড়ুন, না হলে নাহলে কি আমাকে মারবে? হ্যাঁ, খুন করবে? নিজেকে আঘাত করা অত সহজ না। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আপনাকে আঘাত করলে আমার কেন লাগবে? আর যমদূতেরই বা আমার সাথে কিসের সম্পর্ক রয়েছে? যমদূত কে? আয়নায় তাকালে যাকে দেখতে পাও সেই যমদূত। তোমার মধ্যেই তার বাস, আর তার বাসা তোমার মধ্যে বলেই তুমি একজন অপরাধী। পাপ, 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 সব পাপ, সব পাপ। হাসির শব্দ শুনে রমণের বুকের ভেতরটা কোনো এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। গায়ের রোম দাঁড়িয়ে গেল তার। থামো থামো, আরে আমার কষ্ট হচ্ছে, থামো, আমার কষ্ট হচ্ছে। হাসির শব্দ সহ্য করতে না পেরে কান চেপে বন্ধ করে মাটিতে বসে পড়ল র্যামি। চারিদিকে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকা হাসির শব্দকে টুকরো টুকরো করে কেটে দিল তীব্র বজ্রঝঙ্কার। কিছুক্ষণ পরে চোখ খুলতে সে লক্ষ্য করল রাস্তার মধ্যে বসে রয়েছে সে। চারপাশে তাকে ঘিরে রয়েছে তার দুই সহকর্মী, একজন পুরুষ বলিষ্ঠ দেহ, পুরুষালী প্রতিভু, আর একজন নারী। তুমি এই তো বাড়ির সামনে, কি হয়েছিল তোমার রামি? এইভাবে নাক মুখ চিপে রাস্তার মধ্যে বসেছিলে কেন? উফ, আমার তো ভয় লেগে গিয়েছিল। সেই চিৎকার, ও যে আমার সহ্যেরও অতীত। আমি তো এখান থেকে অনেকটা দূরে ছিলাম, কে আমায় এখানে নিয়ে এলো? আজ বোধহয় তোমার শরীরটা ঠিক নেই। তুমি তো নিজেই বাইকে করে এত দূরে এলে, আর সেই কেমন অদ্ভুত ব্যবহার করছো। কি হয়েছে তোমার রামি? উফ, আমার কিছু হয়নি, কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। এক গ্লাস জল হবে? দাঁড়াও, আমি দিচ্ছি। জল খেয়ে একটু ধাতস্থ হয়ে বসল ছেলেটা। বৃষ্টির জলের সাথে ঘাম মিশে যাচ্ছে অনবরত। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে গাল জুড়ে। নিজেকে সংযত করে আগের মতো সুদৃঢ় কণ্ঠে বলল, আমাদের লোকেরা ওদেরকে ফলো করছে, অনলাইন লাইভ লোকেশন শেয়ার করছে। চলো এবার যাওয়া যাক। আমি বাকিদের সাথে গাড়িতে চলে যাচ্ছি, তুমি আর বক্সিতা বাইকে একসাথে এসো। আর সাবধানে, বক্সিতা একটু সামনে থাকবে তোমরা দুজন। আই উইল মেসেজ ইউ আফটার রিচিং স্পট। ওকে, টেক কেয়ার। এই বলে
মেয়েটি চোখের সামনে দিয়ে গাড়িতে রওনা দিল গন্তব্যের উদ্দেশ্যে। সত্য উদ্ঘাটনে দৃঢ় প্রতিজ্ঞ র্যামি বাক্সির দিকে তাকিয়ে বলল, চলো যাওয়া যাক, আজকে একটা এসপার নয় ওসপার করতেই হবে। চারিদিক নির্জন নিস্তব্ধ। খাস কলকাতার রাস্তাতে আজ যেন বিলুপ্ত হয়েছে মানুষের পায়ের ছাপ। এ যেন এক অন্য জগৎ। ঘড়ির কাঁটা জানান দিল এখন রাত 3টে বাজে। তবে এর মধ্যেও মহাকাল মন্দিরের ভেতর থেকে ভেসে আসছে এক ক্ষীণ মন্ত্রোচ্চারণের শব্দ। হঠাৎ করে মন্ত্রোচ্চারণ যেন থেমে গেল। গা ভর্তি ভস্য মেখে গর্ভগৃহে পদ্মাসনে বসে রয়েছেন শিবচরণ বাবু। হে মহাকাল, আমায় শক্তি দিন। সর্বশক্তিমান আপনি, আমায় সর্বশক্তি প্রদান করুন, যাতে আমি সেই অপশক্তিকে নিজে হাতে দমন করতে পারি, যাতে এই ধরিত্রীকে আপনার কাল ভৈরব রূপে আসার কোনো প্রয়োজন না থাকে। এবার কি তাহলে আসল খুনিকে ধরেই ফেলবে র্যামি ওরফে রমন প্রদীপ, নাকি তার জন্য অপেক্ষা করে রয়েছে আরো বড় কোনো উপহার? আর যমদূতেরই বা অস্তিত্ব কি জানতে হলে অবশ্যই শুনতে হবে গল্পের দ্বিতীয় পর্ব। এতক্ষণ আপনারা শুনছিলেন সায়ক মিত্রের কলমে যমদূত সিরিজের প্রথম গল্প মৃত্যুর হাতছানি এর প্রথম পর্ব। গল্পের সূত্রধর পার্থপ্রতিম এবং আসঞ্জান, কথক অফিক, ঘোষক দীপঙ্কর পণ্ডিত, শিবচরণ বাবু এবং রুদ্রবরণ বাবু প্রদ্যুৎ, রুদ্রবরণ বাবুর ছেলে সাত্ত্বিক, অজ্ঞাত নারীকণ্ঠ পম্পা, সুতীর্থ প্রসাদ সেন মৈনাক, ষষ্ঠ নারীকণ্ঠ পম্পা, সপ্তম পুরুষকণ্ঠ প্রদ্যুৎ, প্রথম ব্যক্তি ও দ্বিতীয় ব্যক্তি দীপঙ্কর, তৃতীয় মহিলা কণ্ঠ পম্পা। আজ গল্প সংযোজনে ছিল মেঘা দাস, আবহে নীলাভ, প্রচ্ছদ অলঙ্করণে ঈশান এবং গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ছিল পার্থপ্রতিম দাস। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।